সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির ষোড়শ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। বৃষ্টি বাড়ছে, সঙ্গে সামান্য বাতাসও আছে। বাতাসে ছাতিম গাছের পাতা নড়ছে। বারান্দা থেকে গাছটাকে এখন জানি কেমন ভৌতিক লাগছে। এই গাছ দেখে একবার আসমানেই খুব ভয় পেয়েছিল। রাতের বেলা তার ঘুম ভেঙেছে। সে এক গ্লাস পানি হাতে নিয়ে বারান্দায় এসে বসেছে। কিছুক্ষণ পরই বিকট চিৎকার। ঘুম ভেঙে শাহেদ ছুটে এসে দেখে আসমানি থরথর করে কাঁপছে। তার হাত থেকে পানির গ্লাস পড়ে ভেঙে টুকরা টুকরা হয়েছে। শাহেদ বলল, কি হয়েছে? আসমানি বিড়বিড় করে বলল, গাছটা মানুষের মতো হাত নেড়ে ডেকেছে। বাতাসে পাতা নড়েছে, তোমার কাছে মনে হয়েছে অন্য কিছু। আসমানি কাঁদতে কাঁদতে বলল, আমি ছোট বাচ্চা না, আমি জানি কি হয়েছে। ভয় পেয়ে সেই রাতেই আসমানির জ্বর উঠে গেল। না, সে এখন আসমানির কথা ভাববে না। সে নিশ্চয়ই ভালো আছে। সে আছে তার বাবা মার সঙ্গে। একজন সন্তান সবচেয়ে নিরাপদে থাকে যখন সে বাবা মার সঙ্গে থাকে। তার সঙ্গে দেখা হচ্ছে না, কাল অবশ্যই দেখা হবে। আগামীকাল কারফিউ ভাঙার সঙ্গে সঙ্গে সে যাবে মিরপুর 10 নম্বরে। সেখানে আসমানির এক খালা থাকেন, তিনি নিশ্চয়ই কোনো খবর দিতে পারবেন। আসমানির সরাসরি কোনো খবর না পেলেও তার অন্য আত্মীয়দের ঠিকানা তার কাছ থেকে নেবে। মিরপুর যাবার পথে সোবান সাহেবদের খোঁজ নিয়ে যেতে হবে। তারা নিশ্চয়ই আজও অপেক্ষা করে বসেছিলেন। সোবান সাহেবদের নিরাপদ কোনো জায়গায় পাঠাবার ব্যবস্থা করতে হবে। গৌরাঙ্গ, তার ব্যাপারটা কি? গৌরাঙ্গ কি তার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, নাকি এখানে থাকবে? এখানে থাকতে কোনো সমস্যা নেই, যতদিন ইচ্ছা থাকতে পারবে। আসমানি যদি এর মধ্যে চলে আসে তাহলে কোনো অসুবিধাই হবে না। আসমানির মেজাজ যখন ঠিক থাকে তখন সে অসাধারণ একটি মেয়ে। গৌরাঙ্গের ভয়াবহ কষ্ট অনেকখানি কমিয়ে দেয়া তার কাছে কোনো ব্যাপারই না। মিতা, মিতা, ভারী গলায় গৌরাঙ্গ ডাকছে। শাহেদ ভেতরে গেল। গৌরাঙ্গ খাটে বসে আছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে। তার মুখও হা হয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে। শাহেদ বলল, ভাত ডাল রান্না করেছি, কিছু খাবে? গৌরাঙ্গ সঙ্গে সঙ্গে বলল, নামো বিছানা থেকে, দাঁড়াও আমি ধরছি। শাহেদ ধরাধরি করে গৌরাঙ্গকে নামালো। গৌরাঙ্গ বলল, মিতা, আমার স্নান করতে হবে, আমি 3 দিন স্নান করি নাই। শাহেদ বলল, বাথরুমে পানি আছে, সাবান আছে, গরম পানি করে দেব? দাও। মিতা শোনো, আমি কিন্তু তোমার এখানে থাকবো, আমি অন্য কোনোখানে যাব না। কোনো অসুবিধা নেই, থাকবে। আগারগাঁওয়ে আমার এক মামা থাকেন, ওয়্যারলেস অফিসার না কি যেন, আমি ওনার কাছেও যাব না। তোমার যতদিন ইচ্ছা তুমি থাকবে। মিতা, আমার বুকে ব্যথা করছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। গরম পানি দিয়ে গোসল করো, গোসল করলে আরাম পাবে। গৌরাঙ্গ ক্ষীণ গলায় বলল, আচ্ছা। মিতা, আমার হাত পা কেমন শক্ত হয়ে গেছে, হাত পা নাড়তে পারছি না। এই দেখো, আঙুল বাঁকা করতে পারছি না। গৌরাঙ্গ হাত উঁচু করে দেখালো, তার আঙুল ঠিকই বাঁকা হচ্ছে। মিতা দেখেছ, আঙুল বাঁকছে না। শাহেদ বলল, ঠিক হয়ে যাবে। কখন ঠিক হবে? ভোর হোক। গৌরাঙ্গ বলল, আচ্ছা। আরেকটা ভোর হয়েছে। আগে একটি ভোরের সঙ্গে
আরেকটি ভোর আলাদা করা যেত না। এখন আলাদা করা যায়। এখন মনে হয় প্রতিটি ভোর আলাদা। কারফিউ উঠেছে, লোকজন রাস্তায় নেমেছে। শাহেদ বের হয়েছে গৌরাঙ্গকে নিয়ে। গৌরাঙ্গের শরীরের অবস্থা ভালো না, তার গায়ে জ্বর, কিন্তু সে একা কিছুতেই বাসায় থাকবে না। একা বাসায় থাকলে সে নাকি ভয়েই মরে যাবে। রাস্তায় নেমেও আরেক বিপদ। সে একটু পরপর বলছে, মিতা ফিরে চলো, মিতা ভয় লাগছে, ফিরে চলো। শাহেদের খুবই বিরক্ত লাগছে। ফিরে যাবার প্রশ্নই উঠে না। যে করেই হোক আসমানিদের খোঁজ বের করতে হবে। প্রথমে যেতে হবে মিরপুর 10 নম্বর, তার খালার বাড়িতে। বাড়ির নাম্বার সে জানে না, আগে দুবার এসেছে, কাজেই তার ধারণা সে বাড়ি চিনবে। তবে মিরপুর যাবার আগে তাকে সোভান সাহেবের খোঁজে যেতে হবে। এরা নিশ্চয়ই আতঙ্কগ্রস্ত হয়ে অপেক্ষা করছে। গতকাল শাহেদ যায়নি। বৃদ্ধ ভদ্রলোক নিশ্চয়ই তাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করছেন। সোভান সাহেবদের বাড়ির সদর দরজায় তালা ঝুলছে, বেশ বড় তালা। মনে হচ্ছে তারা গতকাল বাসা ছেড়ে নিরাপদ কোনো জায়গায় চলে গেছে। ঢাকা শহরের মানুষ কোনোখানেই এখন নিশ্চিন্ত বোধ করছে না। তারা শুধুই জায়গা বদল করছে। দরজা তালা বন্ধ। তারপরও শাহেদ অনেকক্ষণ কড়া নাড়ল। ঢাকা শহরে আরেকটি নিয়ম এখন চালু হয়েছে, সদর দরজায় তালা লাগিয়ে বাড়ির ভেতরে বসে থাকা। মিলিটারি যদি আসে তাহলে যেন তালা দেখে মনে করে এই বাড়িতে লোকজন নেই। গৌরাঙ্গ বলল, মিতা চলো, বাসায় ফিরে যাই, কেউ তো নাই। শাহেদ বলল, আমাকে মিরপুর যেতেই হবে। মিতা, আমার খুব ভয় লাগছে। ভয় লাগলে তুমি বাসায় চলে যাও, আমাকে যেতেই হবে। যে করেই হোক আমাকে আসমানির খোঁজ বের করতে হবে। মিতা, আমি একা বাসায় থাকবো না, আমি ভয়েই মরে যাব, আমি খুবই ভীতু। শাহেদ জবাব দিল না। কথা বলে সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই। তাকে এখন কোনো বেবি ট্যাক্সি খুঁজে বের করতে হবে। বেবি ট্যাক্সি না পাওয়া গেলে শক্ত সমর্থ শরীরের কোনো রিকশাওয়ালা, যে তাকে অতি দ্রুত মিরপুর পৌঁছে দেবে। হাতে সময় অল্প, 12টা থেকে আবার কারফিউ শুরু হবে। মিরপুর 10 নম্বরের মাথায় তারা রিকশা ছেড়ে দিল। বাড়ি খুঁজতে শুরু করতে হবে এখান থেকেই। শাহেদের অস্পষ্টভাবে মনে আছে বাড়ির সামনে গেটের কাছে একটা জবা গাছ আছে। বাড়ির একটা ইংরেজি নামও আছে, নামটা মনে পড়ছে না, তবে শুরুটা এস দিয়ে। গৌরাঙ্গ চাপা গলায় বলল, মিতা, মিলিটারি, ডান দিকে চায়ের দোকানের সামনে মিলিটারি। মিতা আমাদের দিকে তাকিয়ে আছে। শাহেদ থমকে দাঁড়ালো। চায়ের দোকানের নাম রহমানিয়া টি স্টল। 5 জন মিলিটারির একটা দল দোকানের সামনে। একজন পিরিচে চা ঢেলে খাচ্ছে, বাকিরা শক্ত মুখ করে দাঁড়িয়ে আছে। এদের আশেপাশে কোনো লোকজন নেই, শুধু সাদা গেঞ্জি পরা চায়ের দোকানদার মাথা নিচু করে বসে আছে। দোকানদারকে দেখে মানুষ বলে মনে হচ্ছে না। দূর থেকে মনে হচ্ছে হার্ডবোর্ডে দোকানদারের ছবি এঁকে বসিয়ে দেয়া হয়েছে। গৌরাঙ্গ চাপা গলায় বলল, মিতা আমাদের ডাকে, এখন কি করব? পিরিচে ঢেলে যে চা খাচ্ছিল সেই ডাকছে, তার মুখ হাসি হাসি। গৌরাঙ্গ বিড়বিড় করে বলল, মিতা এখন কি করব? দৌড় দিব? শাহেদ বলল, যেভাবে দাঁড়িয়ে আছো সেইভাবে দাঁড়িয়ে থাকো, খবরদার দৌড় দেবে না, আমি শুনে আসি। মিতা, ওদের কাছে যাবার দরকার নেই। শাহেদ এগুচ্ছে। মিলিটারি দলটির 2 জন বন্দুক উঁচিয়ে ধরল তার দিকে। কেন ধরল শাহেদ বুঝতে পারছে না। হয়তো এটাই তাদের নিয়ম। কোনো বাঙালি তাদের দিকে আসতে থাকলে বন্দুক উঁচিয়ে নিশানা করতে হয়। তাকে ডাকছেই বা কেন? যে চা খাচ্ছিল সে চা খাওয়া বন্ধ করে তাকিয়ে আছে। তার মুখ এখনো হাসি হাসি। এটা একটা ভরসার কথা। কিংবা তার মুখ হয়তো হাসি হাসি না,
অনেকে এরকম থাকে, খুব রাগ করে তাকালেও মনে হয় হাসছে। আচমকা খুব কাছেই কোথাও গুলি হলো। শাহেদ অবাক হয়ে তাকাচ্ছে। গুলি কি তাকে করা হলো? মনে হয় না। তাকে গুলি করলে ব্যথা বোধ হতো, রক্তে শার্ট ভিজে যেত। সেরকম কিছু তো হয়নি। গৌরাঙ্গ তাকিয়ে আছে। শাহেদের দিক থেকে চোখ ফিরিয়ে সে মিলিটারিদের দিকে তাকালো। যে মিলিটারি চা খাচ্ছিল তার চা খাওয়া শেষ হয়েছে। সে হাতের ইশারায় গৌরাঙ্গকে চলে যেতে বলল। গৌরাঙ্গ চলে যাচ্ছে। শাহেদ মিলিটারিদের দিকে এগুচ্ছে। সে হাঁটতে পারছে। এর অর্থ তাকে গুলি করা হয়নি। শরীরে বুলেট নিয়ে কেউ হাঁটতে পারে না। মিলিটারিদের ৬-৭ হাত কাছাকাছি গিয়ে শাহেদ থমকে দাঁড়ালো। নাম কেয়া? তেরা নাম কেয়া? মিলিটারিরা তার নাম জানতে চাচ্ছে। নাম দিয়ে তারা কি করবে? তার নাম শাহেদ হলেও যা, ফখরুদ্দিন হলেও তা। শাহেদ নাম বলল। যে মিলিটারি চা খাচ্ছিল সে চায়ের কাপের কিছু চা মাটিতে ফেলে দিয়ে বিড়বিড় করে কি যেন বলল। শাহেদ এক দৃষ্টিতে মিলিটারিটার দিকে তাকিয়ে আছে। কান পাকাড়ো। এর মানে কি? মিলিটারিটা তাকে কানে ধরতে বলছে? অপরাধটা কি? শাহেদ কানে ধরল। মিলিটারি ইশারা করল উঠবোস করতে। শাহেদ উঠবোস করছে। মিলিটারিরা মনে হয় ব্যাপারটায় মজা পাচ্ছে। সবার মুখ হাসি হাসি। মরিয়ম খুব ভালো করেই জানে ভয়ঙ্কর দিন যাচ্ছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তারপরেও তার মনে চাপা আনন্দ। এই আনন্দের জন্য নিজেকে তার খুবই ছোট লাগছে। মনে হচ্ছে সে বাথরুমের তেলাপোকার চেয়েও জঘন্য কোনো প্রাণী। কিন্তু সে কি করবে? জোর করে তার আনন্দ চেপে দুঃখ দুঃখ মুখ করে ঘুরবে? তার আনন্দের প্রধান কারণ হলো কারফিউ ভাঙার পর নাইমুল বলেছে, আমি একটু বাইরে যাব, শহরের অবস্থা দেখব। মরিয়ম সঙ্গে সঙ্গে বলেছে, আমি তোমাকে ছাড়ব না, তুমি যেতে পারবে না। নাইমুল বলল, আচ্ছা, তুমি অনুমতি না দিলে যাব না। কি সুন্দর কথা, তুমি অনুমতি না দিলে যাব না। চোখে পানি চলে আসার মতন কথা। মরিয়ম বলল, দুপুরে কি খাবে বলো? আজ দুপুরে আমি রান্না করব, মার শরীর খারাপ। নাইমুল বলল, তুমি যা রান্না করবে আমি তাই খাবো। তবে তবে কি? সবচেয়ে ভালো হয় রান্নাবান্নার ঝামেলায় না গিয়ে তুমি যদি আমার সামনে বসে থাকো। দুঃসময়ে প্রিয়জনদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এখন আমাদের দুঃসময়। নাইমুলের কথা শুনে আনন্দে মরিয়মের চোখে পানি চলে এলো। তার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সব মানুষের জন্যে দুঃসময় হলেও আজ তার জন্যে দুঃসময় নয়। কোনো দুঃসময় তাদের দুজনের মাঝখানে ঢুকতে পারবে না। নাইমুল ট্রানজিস্টারে নব ঘোরাচ্ছে। তার মধ্যে কোনো অস্থিরতা নেই। বাইরে এত ঝামেলা, অথচ মানুষটা শান্ত সহজ ভঙ্গিতে ট্রানজিস্টারের নব ঘোরাচ্ছে। মনে হচ্ছে সে কোনো গানের অনুরোধের আসরের অনুষ্ঠান ধরতে চাচ্ছে। মরিয়ম বলল, এই, তোমার কি সত্যি সত্যি বাইরে যেতে ইচ্ছা করছে? নাইমুল বলল, ইচ্ছা করছে, কিন্তু আজ আমি তোমার ইচ্ছাটাকেই গুরুত্ব দেব। তুমি যদি বলো ইয়াস তাহলে ইয়াস, তুমি যদি বলো নো তাহলে নো। আচ্ছা যাও, ঘুরে আসো, 1 ঘন্টার জন্য যাবে। থ্যাংক ইউ। তুমি যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ আমি জায়নামাজে বসে থাকব। আমি খুব তাড়াতাড়ি ফিরব। রাস্তায় যতক্ষণ থাকবে দোয়া ইউনুস পড়বে। দোয়া ইউনুস জানো তো? না জানলে একটা কাগজে লিখে দেই। লিখে দিতে হবে না, জানি। তাড়াতাড়ি ফিরবে কিন্তু। নাইমুল বলল, এখন বাজছে 9:25, আমি অবশ্যই 10:25-এ ফিরব। ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ ছাড়া কথা বলছো কেন? ইনশাল্লাহ। তুমি চায়ের পানি গরম রেখো,
এসেই লেবু চা খাবো। মরিয়ম জায়নামাজে বসে আছে। যে কটা সূরা সে জানে সে কটা 3 বার করে পড়ে নফল নামাজ পড়তে শুরু করবে। নাইমুল ঘর ছেড়ে যাবার পরই মরিয়মের মনে হলো মস্ত ভুল করা হয়েছে, তাকে যেতে দেয়া ঠিক হয়নি। সে সূরা পড়া বন্ধ রেখে ক্রমাগত বলতে লাগলো, আল্লাহ তুমি তাকে ভালো রাখো, আল্লাহ তুমি তাকে ভালো রাখো। মরিয়মের একবারও তার বাবার কথা মনে পড়ল না। 25শে মার্চের পর থেকে তার কোনো খবর নেই। হয়তো মরিয়মের মনে হয়েছে তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, পুলিশের চাকরিতে দিনের পর দিন অনুপস্থিত থাকা কোনো ব্যাপার না। সাফিয়ার মুখ ভয়ে আতঙ্কে ছোট হয়ে আছে। তার ভীতির কারণ সম্পূর্ণ অন্য। 25শে মার্চ রাতে তিনি একটি ভয়াবহ সত্য আবিষ্কার করেছেন। টুনটুনি, ইয়াহিয়াকে এখন টুনটুনি ডাকা হচ্ছে। একমাত্র মোবারক হোসেনই ছেলেকে ইয়াহিয়া নামে ডাকেন। সে কানে শোনে না। এই যে এত গোলাগুলি, কামানের শব্দ, তাতে তার কিছুই হচ্ছে না। সে জেগেই আছে, কিন্তু একবারও চমকে উঠছে না। তখন তার সন্দেহ হলো ছেলে হয়তো চোখেও দেখে না। তিনি তার সামনে রঙিন ফিতা ধরলেন। টুনটুনি হাত বাড়ালো না। চোখের সামনে ঝুমঝুমি বাজালেন। সে ঝুমঝুমির দিকে তাকালো না, সম্পূর্ণ অন্যদিকে তাকিয়ে হাসতে লাগল। তিনি বুঝতেই পারছেন না এই ভয়ঙ্কর খবরটা তিনি মরিয়মের বাবাকে কিভাবে দেবেন। মরিয়মের বাবা কি খবরটা সহ্য করতে পারবেন? তিনি যদি বলেন, এই ব্যাপারটা ধরতে তোমার এতদিন লাগলো, তখন তিনি কি জবাব দেবেন? সাফিয়ার একটা ভয়ঙ্কর ইচ্ছা হচ্ছে। ছেলেকে কোলে নিয়ে ছাদে চলে যেতে ইচ্ছা করছে। ছাদ থেকে ছেলে কোলে নিয়ে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাওয়া। চোখ কান আছে এমন শিশুই এদেশে টিকে থাকতে পারে না। এ কিভাবে টিকবে? তিনিই বা ছেলের বাবার রাগ কিভাবে সামাল দেবেন? নাইমুলের 10টা 25-এ ফেরার কথা। সে ঠিক 10টা 25-এই ফিরল। মরিয়ম তখনও জায়নামাজ ছেড়ে ওঠেনি। নাইমুল বলল, মরি, আমার লেবু চা কই? মরিয়ম লজ্জায় মরে যাচ্ছে। নাইমুল তার কথা রেখেছে। সে কাঁটায় কাঁটায় 10টা 25-এ ফিরেছে। সে তার কথা রাখতে পারেনি। চুলায় চায়ের পানিই দেয়া হয়নি। নাইমুল বলল, চা লাগবে না, তুমি বসো। মরিয়ম বলল, কি দেখলে? ওরা যা দেখাতে চেয়েছিল তাই দেখলাম। ওরা কি দেখাতে চেয়েছিল? ওরা ওদের হাতের সূক্ষ্ম কাজ দেখানোর জন্যই 3 ঘন্টার জন্যে কারফিউ তুলেছে, যেন ওদের কর্মকাণ্ড দেখে আমরা জেলিফিশের মতো হয়ে যাই। কি বলছো বুঝতে পারছি না। নাইমুল হাসল। তার অদ্ভুত হাসি। সে হাসি দেখলেই মরিয়মের শরীর কেমন করতে থাকে। আমি তোমার জন্যে চা নিয়ে আসি। চা আনতে হবে না, চুপ করে বসে থাকো। আমি একটা মজার জিনিসও দেখে এসেছি। এর মধ্যে মজার জিনিস কি দেখলে? ওরা শহীদ মিনার ভেঙে গুঁড়া করে দিয়েছে। সেখানে একটা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। সাইনবোর্ডে লেখা, মসজিদ, নামাজ পড়িবার স্থান। নাইমুল হাসছে, তবে এই হাসি কেমন যেন অন্যরকম। হাসির শব্দ ভোঁতা, শুনতে ভালো লাগে না। মরিয়ম, এখন তোমাকে খুব জরুরি একটা কথা বলবো, মন দিয়ে শোনো। পাকিস্তানি মিলিটারিদের সঙ্গে সত্যিকার যুদ্ধ এখন শুরু হবে। কি ভয়াবহ যুদ্ধ যে হবে ওরা বুঝতেও পারছে না। আমি কিন্তু যুদ্ধে যাব। মরিয়ম হতভম্ব গলায় বলল, কি বললে? নাইমুল সিগারেট ধরাতে ধরাতে বলল, আমি যুদ্ধ করব। কিভাবে করব, অস্ত্র কোথায় পাব কিছুই জানি না। শুধু এইটুকু জানি যে ব্যবস্থা হবে। যুদ্ধে যাবে? তুমি যুদ্ধ করবে? হ্যাঁ, তবে তোমার ভয়ের কিছু নাই। আমি মরব না। আমি অত্যন্ত বুদ্ধিমান। আমি খুবই সাবধানে থাকব। বুদ্ধিমান মানুষ সবার আগে নিজেকে রক্ষা করে। আমি তাই করব।
মরিয়ম বিড়বিড় করে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? নাইমুল সিগারেটের লম্বা টান দিয়ে বলল, হ্যাঁ, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে স্বাধীন বাংলাদেশে। মরিয়ম আর্তনাদের মতো করে বলল, তুমি কি এখন চলে যাচ্ছ? না, আজ দিনটা আমি তোমার সঙ্গে থাকব। আমি যাব আগামীকাল। কারফিউ লিফট হওয়া মাত্র বিদায়। আজকের দিনটা শুধুই আমাদের দুজনের। She was a child and I was a child in this kingdom by the sea. But we loved with a love that was more than love, I and my Annabel Lee. মরিয়ম হাউমাউ করে কাঁদছে। নাইমুল হাসি মুখে স্ত্রীর কান্না দেখছে। 27 মার্চ শনিবার রাত 8টায় রেডিওর নব ঘুরাতে ঘুরাতে এই দেশের বেশ কিছু মানুষ অদ্ভুত একটা ঘোষণা শুনতে পায়। মেজর জিয়া নামের কেউ একজন নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে বলেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তিনি সর্বাত্মক যুদ্ধের ডাক দেন। দেশের মানুষদের ভেতর দিয়ে তীব্র ভোল্টেজের বিদ্যুতের শক প্রবাহিত হয়। তাদের নেতিয়ে পড়া মেরুদণ্ড একটি ঘোষণায় রিজু হয়ে যায়। তাদের চোখ ঝলমল করতে থাকে। একজন অচেনা অজানা লোকের কণ্ঠস্বর এতটা উন্মাদনা সৃষ্টি করতে পারে ভাবাই যায় না। পিরোজপুর মহকুমার সাব ডিভিশনাল পুলিশ অফিসার এই ঘোষণা শুনে আনন্দে ছেলে মানুষের মতো চিৎকার শুরু করতে থাকেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, আমরা যুদ্ধ শুরু করে দিয়েছি, আর ভয় নাই। তিনি পিরোজপুরের পুলিশদের অস্ত্রভাণ্ডার থেকে 200 রাইফেল স্থানীয় জনগণকে দিয়ে দেন যুদ্ধ শুরুর প্রস্তুতি হিসেবে। পাকিস্তান মিলিটারি তাকে হত্যা করে 5ই মে। এই ঘটনার 32 বছর পর তার বড় ছেলে জোছনা ও জননী নামের একটা উপন্যাস লেখায় হাত দেয়। কালুরঘাট রেডিও স্টেশন থেকে প্রচারিত মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা নিয়ে পরে নানান বিভ্রান্তি তৈরি হয়। তিনি মোট কবার ঘোষণা পাঠ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের একচ্ছত্র নায়ক এবং তার পক্ষেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হচ্ছে। এই বিবৃতি কত তারিখে পড়া হলো, কবার পড়া হলো, এই নিয়ে বিভ্রান্তি। জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা পাঠের আগেই স্বয়ং বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতা ঘোষণা পাঠের প্রসঙ্গ বইপত্রে পাওয়া যাচ্ছে। যেমন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল হান্নান দুপুর 2টায় বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার বাংলা অনুবাদ প্রচার করেন। 26 মার্চ সন্ধ্যা 7:40 স্বাধীনতা ঘোষণার বাংলা অনুবাদ দ্বিতীয়বার পড়া হয়। পাঠ করেন হাটহাজারী কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব আবুল কাশেম সন্দীপ। স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে মেজর জিয়া নিজে তার ডায়েরিতে যা লিখেছেন তা হল, 27 মার্চ শহরের চারদিকে তখন বিক্ষিপ্ত লড়াই চলছিল। সন্ধ্যা 6:30টায় রেডিও স্টেশনে এলাম। এক টুকরা কাগজ খুঁজছিলাম। হাতের কাছে একটা এক্সারসাইজ খাতা পাওয়া গেল। তার একটি পৃষ্ঠায় দ্রুত হাতে স্বাধীনতা যুদ্ধের প্রথম ঘোষণার কথা লিখলাম। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধানের দায়িত্বভার নিয়েছি, সে কথাও লেখা হলো সেই প্রথম ঘোষণায়। কিছুক্ষণের মধ্যে সে ঘোষণা বেতারে প্রচার করলাম। 28 মার্চ সকাল থেকে 15 মিনিট পর পর ঘোষণাটি প্রচার করা হলো কালুরঘাট রেডিও স্টেশন থেকে। 30 মার্চ দ্বিতীয় ঘোষণাটি প্রচার করা হলো রাজনৈতিক নেতাদের অনুরোধক্রমে। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে কোনো রকম বিভ্রান্তি থাকতে পারে না। এই একটি বিষয়ে দল মতের ঊর্ধ্বে আমাদেরকে উঠতেই হবে। সত্যেন ধার্যতে পৃথ্বী, সত্যেন তাপতে রবি, সত্যেন বাতি বায়ুশ্চ, সর্বং সত্যে প্রতিষ্ঠিতম। সত্যই পৃথিবীকে ধারণ করে আছে, সত্যের দ্বারাই সূর্য তাপ বিকিরণ করছে, সত্যের জন্যেই বাতাস বইছে, সত্যেই সবকিছু প্রতিষ্ঠিত। লেখক।